হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমি করাবো আবার একটা র্যান্ডম টপিক, সেটা হচ্ছে ধারকত্ব থেকেই গোলীয় ধারকের ধারকত্ব। মোস্ট ইম্পর্টেন্ট, হয়তো তোমাদের বইতে নাও থাকতে পারে, ছায়া প্রকাশনীতে নাও থাকতে পারে, কিন্তু এইখান থেকে কিন্তু অঙ্ক দেয়। আর সেই অঙ্ক করতে কিন্তু যথেষ্ট টাফ মনে হয়। তো এর জন্য আমি জানি না তোমাদের বইতে কেন নেই, এটা কিন্তু থাকা দরকার। ঠিক আছে, তো মন দিয়ে বোঝো। এর মধ্যে কিন্তু তিনখানা পার্ট রয়েছে, তো আমি আজকে ফার্স্ট পার্টটুকু করাচ্ছি। তোমাদের যদি একটু বুদ্ধি থাকে বা একটু যদি তোমরা প্র্যাকটিস করো, তবে কিন্তু এই ফার্স্ট পার্ট থেকেই তোমরা পরের দুটো পার্টে কিন্তু যেতে পারবে। তো এটা খুব মন দিয়ে দেখো, খুবই মন দিয়ে দেখো, কারণ এখান থেকে কিন্তু অঙ্কও আসতে পারে। তো দেখো কি করতে হবে, গোলীয় ধারকের ধারকত্ব। তো কি করব, প্রথমে মনে করলাম এটা হচ্ছে একটা গোলক। এবার দেখো এই যে গোলকটা আছে সেটা সলিড গোলকও হতে পারে, মানে নিরেট গোলকও হতে পারে, আবার ফাঁপা গোলকও হতে পারে। ঠিক আছে, তো ওই দিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমি মনে করলাম এই যে গোলকটা আছে, এই গোলকের মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ বর্তমান। কত পরিমাণ? প্লাস কিউ পরিমাণ চার্জ বর্তমান। এবং এই গোলকের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে R1। মনে করলাম কত? R1 হচ্ছে ব্যাসার্ধ। এবং এই গোলকটার আমি নাম দিলাম বি নামক গোলক। এইবারটা মনে করলাম এই গোলকের বাইরের দিকে আরেকটা গোলক রয়েছে, এই গোলকের বাইরের দিকেই আরেকটা এরকম গোলক রয়েছে। ঠিক আছে, এবার দেখো বাইরের যে গোলকটা সেটা কিন্তু অবশ্যই ফাঁপা গোলকই হবে, কারণ এটা যদি ফাঁপা গোলক না হয় তাহলে তার ভেতরে তো এই গোলকটা থাকতে পারবে না। তার মানে বাইরের গোলকটা সবসময় ফাঁপা গোলকই কিন্তু হতে হবে। ঠিক আছে, এবং এই বাইরের যে গোলকটা সেটার আমি নাম দিলাম এ নামক গোলক। ঠিক আছে, এবং বাইরের গোলকের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে মনে করলাম R2। সেটা কত? R2। এইবার এই বাইরের গোলকটা রয়েছে, এই বাইরের গোলকে আমি মাইনাস কিউ পরিমাণ চার্জ দিলাম, এই জায়গাটা একটু মন দিয়ে বোঝো। দেখো এইখানে আমি কিন্তু কোনো গোলককে ভূমির সঙ্গে আর্থিং করিনি, মানে ভূমির সঙ্গে কোনো গোলককেই আমি তারের সাহায্যে সংযোগ করিনি, মানে এখানে আমি আর্থিং করিনি। ঠিক আছে, আমি শুধুমাত্র এখানে দেখাচ্ছি যে এই ভেতরের গোলকটাকে আমি প্লাস কিউ পরিমাণ চার্জ দিলাম এবং বাইরের গোলকটাকে আমি মাইনাস কিউ পরিমাণ চার্জ দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেইখানে আমি দেখাচ্ছি যে কোনো গোলককেই আমি ভূমির সঙ্গে অ্যাটাচ করিনি কোনো তারের মাধ্যমে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার ধরো কারোর যদি একটু বুদ্ধি থাকে বা কেউ যদি একটু প্র্যাকটিস করে বা কেউ যদি একটু পড়াশোনাটা করে এর প্রতি, তাহলে পরে কী করবে সে? দেখো এর পরের যে পার্ট আছে সেই পরের পার্ট দুটোতে যে কোনো একটা গোলককে, মনে করো এর পরের পার্টে যদি এই বাইরের গোলকটাকে ভূমির সঙ্গে অ্যাটাচ করে, তবে তার পরের যে পার্ট সেই পরের পার্টে এই ভেতরের গোলকটাকে ভূমির সঙ্গে অ্যাটাচ করবে। এবারটা ভূমির সঙ্গে অ্যাটাচ করার অর্থটা কী? এর অর্থটা হচ্ছে, মনে করো আমি এই ভেতরের গোলকটাকে প্লাস কিউ পরিমাণ চার্জ দিলাম আর বাইরের গোলকটায় কোনো চার্জ দিলাম না, তাহলে পরে বাইরের গোলকটাকে আমি যদি কোনো পরিমাণ চার্জ না দিই, তাহলে পরে ভেতরের গোলকের আবিষ্টতার জন্য বা আবেশের জন্য, যেহেতু ভেতরের গোলকে প্লাস কিউ চার্জ আছে, তাই এই প্লাস কিউ চার্জের জন্য আবেশের জন্য বাইরের গোলকে মাইনাস কিউ চার্জ জমা হবে হলো, এবং বাইরের গোলকের বাইরের দিকে প্লাস কিউ চার্জ জমা হবে। এইবারটা আমি ধরো এটাকে ভূমির সঙ্গে অ্যাটাচ করলাম বা ভূমির সঙ্গে এরকম করে সংযোগ করলাম, তাহলে পরে কী হবে? এই বাইরের গোলকের যে প্লাস কিউ চার্জ আছে সেইটা এই তারের মাধ্যমে মাটিতে চলে যাবে। ঠিক আছে, তো প্লাস কিউ চার্জ থাকলো না, তাহলে কি থাকলো পরে? অনলি মাইনাস কিউ চার্জ। ঠিক আছে, কখন? যখন আমি ভূমির সঙ্গে এটাকে অ্যাটাচ করলাম। এবার দেখো এই যে উদাহরণটা, অর্থাৎ ভেতরের গোলকে প্লাস কিউ চার্জ আর বাইরের গোলকে মাইনাস কিউ চার্জ, এটাই তো আমার ফার্স্ট পার্টের উদাহরণ, উদাহরণ। তার মানে আমাকে ফালতু ভূমির সঙ্গে যোগ করার কোনো রকম দরকার নেই। আমি তাহলে কী করলাম? এখানে আমি ভেতরের গোলকটাকে প্লাস কিউ চার্জ দিলাম আর বাইরের গোলকটাকে মাইনাস কিউ চার্জ দিলাম, আমি নিজে দিলাম। এখানে কোনো আবেশের কিছু হচ্ছে না, এখানে শুধুমাত্র আমি নিজে দিয়ে তারপর করছি। জিনিসটা কিন্তু একই, মানে পরের যে পার্ট দুটো সেটা কিন্তু একটু একই, ওখানে দুটোকে যুক্ত করেছি ভূমির সঙ্গে। তো একটুখানি বেশি বকা হয়ে গেছে, এই নিয়ে একটু জানা দরকার ছিল তোমাদের। যাই হোক, এটা এখানে কী দিলাম? মাইনাস কিউ পরিমাণ চার্জ দিলাম এই নামক গোলকটিতে। এইবার কি করব? এই দুটো গোলকের আমাকে ধারকত্ব বের করতে বলেছে। তো কি করে বের করব? এইখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে গসেস ল। কী করে অ্যাপ্লাই করব? দেখো এইখানে এই যে ভেতরের গোলকটা আছে, ভেতরের গোলকটার থেকে আর বাইরের গোলকটার এর মধ্যবর্তী স্থানে আমি আরেকটা গোলক আঁকলাম। ঠিক আছে, আরেকটা গোলক আঁকলাম। মনে করলাম এই যে গোলকটা আমি আঁকছি সেই গোলকের একটা পয়েন্ট, সেটা হচ্ছে পি পয়েন্ট। ধরে নিলাম সেই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট। এই পি পয়েন্টকে কেন্দ্র করে বা পি পয়েন্টের মধ্যে দিয়ে আমি একটা ডটেড লাইনের মাধ্যমে
আরেকটা গোলক আঁকলাম, যেই গোলকটা এই দুটো গোলকের মাঝখানে অবস্থিত, এবং এই দুটো গোলকের মাঝখানে আমি মনে করলাম যে বায়ু মাধ্যম রয়েছে। কি মাধ্যম? বায়ু মাধ্যম। তো ধরে নিলাম এই দুটো গোলকের মাঝখানে যে মাধ্যমটা রয়েছে সেটা হচ্ছে বায়ু মাধ্যম। ওকে, দুটো গোলকের মাঝখানে বায়ু মাধ্যম বর্তমান, ঠিক আছে। আর এখানে একটা পি পয়েন্ট রয়েছে। এবারটা আমি কি করব, আমি দেখব যে এই পি যে পয়েন্টটা রয়েছে, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত। তো ইলেকট্রিক ফিল্ডের মান কী করে বের করা? খুব সিম্পল, ই ইকুয়াল টু, কী করে বের করা ইলেকট্রিক ফিল্ডের মান? তো দেখো ধরলাম যে এখানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এবার দেখো এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্যই আমাকে গসেস ল অ্যাপ্লাই করতে হবে। কী করে অ্যাপ্লাই করতে লাগবে? তাহলে এখানে লিখছি যে ফ্রম গসেস ল, মানে গসেস ল থেকে আমি পেলাম, ফ্রম গসেস ল কী করে বের করতে হবে? দেখো এই পি পয়েন্টে আমি যদি গসেস ল অ্যাপ্লাই করি তাহলে কী করে অ্যাপ্লাই করব? আমি মনে করলাম যে এই যে গোলকটা রয়েছে, এই গোলকের থেকে যে পরিমাণ ফ্লাক্স নির্গত হলো তার যে টোটাল পরিমাণ সেটা হচ্ছে ফাই। এই গোলকের থেকে, মানে পি পয়েন্টের যে গোলক, সেই গোলকের থেকে যে টোটাল ফ্লাক্স নির্গত হচ্ছে সেটা হচ্ছে ফাই। তো ফাই ইকুয়াল টু কী লিখতে পারবো? ফাই ইকুয়াল টু লিখতে পারবো ইন্টিগ্রেশন, এখানে হবে সার্কুলার ইন্টিগ্রেশন। কী হবে? সার্কুলার ইন্টিগ্রেশন। সার্কুলার ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড, যেহেতু ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর তাই ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা কিন্তু তোমরা গসেস লতেই পেয়ে যাবে। তো এটা হচ্ছে টোটাল ফ্লাক্স। টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কী হয়? টোটাল এনক্লোজড চার্জ। এনক্লোজড চার্জ মানে এই যে গোলকটা আছে, মানে ডটের যে গোলকটা আছে সেই গোলকের ভেতরে কী পরিমাণ চার্জ রয়েছে, ভেতরে এনক্লোজড, ভেতরে কী পরিমাণ চার্জ রয়েছে। তো ভেতরে কী পরিমাণ চার্জ রয়েছে? প্লাস কিউ। তার মানে এখানে টোটাল প্লাস কিউ চার্জ বাই এই পি পয়েন্টটা যে মাধ্যমে রয়েছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তার মানে কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, এবার দেখো এই যে গোলকটা রয়েছে, এই গোলকের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে, মান সমান হবে। তার মানে আমি ইলেকট্রিক ফিল্ডটাকে বাইরে নিয়ে আসতে পারি। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ইলেকট্রিক ফিল্ড আর ডিএস দুটোই ভেক্টর রাশি। তো এখানে ইলেকট্রিক ফিল্ড আর ডিএক্স দুটোরই কিন্তু ডিরেকশন সেম, কারণ ডিএস হচ্ছে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। তো এই যে গোলকটা আছে, ডটেড যে গোলকটা আছে, সেই ডটেড গোলকের ক্ষেত্রে এরিয়া ভেক্টরও বাইরের দিকে, আবার ইলেকট্রিক ফিল্ডও বাইরের দিকে। তার মানে দুটো ডিরেকশন সেম থাকার জন্য এদের দুটোর মাঝখানে যে থিটা হবে বা অ্যাঙ্গেল হবে সেটা হবে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হলে পরে কস 0 ডিগ্রি মান কত হয়? 1। তার মানে এটাকে আমরা লিখতে পারি কী হিসাবে? এটাকে আমরা লিখতে পারি সার্কুলার ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিএস। এখানে ভেক্টর চিহ্ন আমি দিলাম না, কারণ ই ইন্টু ডিএস ইন্টু কস 0 ডিগ্রি, সেই কস 0 ডিগ্রির মান কিন্তু 1। এইবার ই ডিএস সার্কুলার ইন্টিগ্রেশন ইকুয়াল টু কত হচ্ছে? কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট। এবার কী করবো? এই ই এর মানটা আমি বের করবো। আমি কি বললাম যে ই এর প্রত্যেকটার মান, ই এর মান কিন্তু সমান। এই যে গোলকটা আছে ডটেড, সেই ডটেড গোলকের যে কোনো পয়েন্টে ই এর মান কিন্তু সমান। তার মানে ইকে আমি বাইরে বের করে নিয়ে আসছি। তো ই সার্কুলার ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ওকে, তার মানে এখানে ই, এবার দেখো ডিএস এর যদি সার্কুলার ইন্টিগ্রেশন করি তাহলে কত বেরোবে? তাহলে পরে এর মান বেরোবে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। এখানে আরটা কি? এই আরটা তো বুঝতেই পারছো কি, এই আরটা হচ্ছে এই সেন্টার থেকে পি পয়েন্টের দূরত্ব, এটা হচ্ছে এই ক্যাপিটাল আর। তো 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ওকে, তার মানে এখান থেকে, এখানে লিখি, তাহলে এখান থেকে ই এর যে মান বেরোচ্ছে সেটা বেরোচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান এই পি পয়েন্টে। এটা বের করে ফেললাম। এইবার আমি বের করব যে এই দুটো গোলকের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য কত। তো আমি ধরে নিলাম যে পজিটিভ যে গোলকটা আছে সেইখানে বিভবের মান হচ্ছে ভি প্লাস, এবং নেগেটিভ যে গোলকটা আছে সেখানে বিভবের মান হচ্ছে ভি মাইনাস। এবার দুটো গোলকের মধ্যে বিভবের পার্থক্য কত হবে? ধরে নিলাম বিভবের পার্থক্য হচ্ছে ভি। তো ভি ইকুয়াল টু কী লিখবো? ভি প্লাস মাইনাস ভি মাইনাস। পার্থক্য বের করতে বলেছে। পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে বিভবের অন্তরফল বা বিভবের বিয়োগফল, মানে ভি প্লাস মাইনাস ভি মাইনাস।
তো এবার কি করব দেখো, পোটেনশিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি, বা পোটেনশিয়ালের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের সম্পর্ক কী হয়। তো পোটেনশিয়ালের সঙ্গে বা পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের সম্পর্ক হয় মাইনাস এ টু বি ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডি আর, স্মল আর লিখতে পারি অথবা ক্যাপিটাল আরও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, ক্যাপিটাল আর, ঠিক আছে। ই ইন্টু ডিআর এর ওপর একটা ভেক্টর চিহ্ন, বোঝা গেল। তো ই ডট ডিআর, ওকে। এইবার দেখো কি করতে লাগবে, এইবার এইখানে এই যে এ পয়েন্ট রয়েছে এ টু বি, তো এ পয়েন্ট মানে কি, মানে এ মানে কি, এ গোলকের ব্যাসার্ধ, আর বি মানে কি, বি গোলকের ব্যাসার্ধ। কারণ দেখো এখানে আমি এ দিয়েছি কেন, নামকরণটা এর জন্যই দিয়েছি যে আমি কি করব, আমি পোটেনশিয়াল বের করার জন্য, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স, তো পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, একক ধনাত্মক আধানকে একটা জায়গার থেকে অন্য একটা জায়গাতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় একক ধনাত্মক আধানকে, তো এখানে এ গোলক থেকে বি গোলকে নিয়ে যাব, তো এর জন্যই আমি এখানে এ গোলক আর বি গোলকের নাম দিলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্যাসার্ধ এ গোলকের আর বি হচ্ছে ব্যাসার্ধ বি গোলকের। তার মানে এর জায়গায় আমি কি লিখবো, এর জায়গায় আমি লিখবো এ কোনটা, হ্যাঁ এইটা, এর জায়গায় আমি লিখবো R2, আর বি এর জায়গায় লিখবো R1, এখানে নেগেটিভ চিহ্ন। আর ইলেকট্রিক ফিল্ড, এইবার দেখো ইলেকট্রিক ফিল্ডের যে মান সেটা কত, Q/4πε0 ইন্টু R², তার সঙ্গে ডিআর। এবার এখানে ভেক্টর চিহ্ন উঠাতে লাগবে, তো ভেক্টর চিহ্ন উঠাতে গেলে কী করতে লাগবে, আমাকে জানতে হবে অ্যাঙ্গেলের মান কত। তো এখানে অ্যাঙ্গেলের মান কত, 0 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেলের মান 0 ডিগ্রি, কারণ এখানে আমি যে চার্জটাকে নিয়ে আসবো, মানে একক ধনাত্মক আধান থেকে যে নিয়ে আসবো, সেটাই কিন্তু এই রেডিয়াস বরাবর বা ব্যাসার্ধ বরাবর নিয়ে আসবো। আবার ইলেকট্রিক ফিল্ডের মানও কিন্তু সেই রেডিয়াস বরাবরই আছে, তার মানে দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলের মান সেটা কত, সেটা হচ্ছে এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলের মান সেটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে cos থিটার মান 0 ডিগ্রি, তার মানে এখানে কত হচ্ছে ই ইন্টু ডিআর। এবারটা ই এর মান কত, Q/4πε0 ইন্টু R² ইন্টু ডিআর। তো এইবার যদি করি তবে যে মান বেরোবে সেটা বেরোবে, একবার করে দিচ্ছি, 1/R1 মাইনাস 1/R2, হ্যাঁ 1/R1 মাইনাস 1/R2, হ্যাঁ এটাই বেরোবে, মানে করে দেখলে পরে বুঝতে পারবো। তার মানে এইটা যেটা বেরোলো সেটা কী বেরোলো, সেটা বেরোলো দুটো পাতের মধ্যে, মানে দুটো গোলকের মধ্যে যে বিভব পার্থক্য সেইটা, ঠিক আছে। তো বিভব পার্থক্য বেরিয়ে গেল। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন কোনো একটা ধারকের ধারকত্ব বের করি তাহলে কী করে বের করি, আমরা ধারকত্ব বের করি এই হিসাবে যে সি ইকুয়াল টু টোটাল চার্জ বাই পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। এবার দেখো খেয়াল করে ভি ইকুয়াল টু এত, তো এই ইকুয়েশনের মধ্যে কিউও রয়েছে আবার ভিও রয়েছে, তার মানে কি করব, Q/V করব, তাহলে পরে কিন্তু আমাদের এই দুটো গোলকের যে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব তার মান কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এখানে সি ইকুয়াল টু কত হচ্ছে, Q/V, তার মানে এখানে Q/V করলে কত হচ্ছে, Q/V করলে হচ্ছে হ্যাঁ 4πε0 R1 R2 বাই R2 মাইনাস R1। তো এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে, ধারকত্বের মান, বোঝা গেল। এইবার এর মধ্যে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা খুব মন দিয়ে দেখো, ছোট্ট কন্ডিশনটা খুব মন দিয়ে দেখো। তো এগুলো মুছে ফেললাম, শুধুমাত্র এটা রাখলাম। তোমাদের বইতে হয়তো অন্যভাবে থাকতে পারে, কিন্তু এইভাবেই করো, এইভাবে কিন্তু অনেক সুবিধে, এভাবে কিন্তু অনেক ধরনের প্রবলেম সলভ করা যায়, এমনকি অঙ্কও কিন্তু তোমরা করতে পারবে যদি ভুলে যাও ফর্মুলা, ঠিক আছে। এইটা মুছে দিলাম, ঠিক আছে, যাই হোক এইখানে নিচ্ছি একেবারে। তার মানে দুটো গোলকের মধ্যে যে ধারক কত, তার মান কত, তার মান হচ্ছে সি ইকুয়াল টু 4πε0 R1 R2 বাই R2 মাইনাস R1, এই R2 মান R1 থেকে বেশি, বোঝা যাচ্ছে এখানে বেশি। এইবারটা যদি আমাকে বলে যে বিচ্ছিন্ন গোলকের ক্ষেত্রে, কোনো একটা বিচ্ছিন্ন গোলকের ক্ষেত্রে ধারকত্বের মান কি করে বের করে, বিচ্ছিন্ন গোলক মানে কি, বিচ্ছিন্ন গোলক মানে হচ্ছে একটা গোলকের ক্ষেত্রে কি করে ধারকত্ব বের করতে লাগে। এবারটা আমাদের মনে কোশ্চেন আসবে যে আমরা তো এতদিন ধরে পড়ে আসছিলাম যে ধারকত্বের জন্য যে কোনো দুটো জিনিস লাগে, হয় দুটো পাত লাগে, নয় দুটো গোলক লাগে বা দুটো পাত লাগে। তো এখানে একটা গোলক দিয়ে কি করে সম্ভব ধারকত্ব বের করা। তো দেখো এখানে কিন্তু একটা গোলক মানে আমি বোঝাতে চাইছি যে একটা তো গোলক থাকবেই, আরেকটা গোলক থাকবে অনেক দূরে,
এবার দেখো যখনই মনে করো একটা গোলক রয়েছে এবং তার থেকে অনেক দূরে আরেকটা গোলক রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই গোলকটাকে একটা বিচ্ছিন্ন গোলকে ধরতে পারি। কারণ দূরের যে গোলকটা রয়েছে সেটাকে তো আমরা হিসেবের মধ্যে আনবো না, কারণ দূরের গোলকটা দূরে চলে গেল। দূরের গোলকটা দূরে চলে গেল যেহেতু ওর রেডিয়াস বা ব্যাসার্ধ অনেক বেশি, তাই ওই গোলকটাকে কিন্তু আমরা হিসাবের মধ্যে আনবো না। তাই কি করতে হবে দেখো, তো আমি কি করছি এখানে করছি বিচ্ছিন্ন গোলকের ক্ষেত্রে, বিচ্ছিন্ন গোলক মানে যেটাকে আমরা বলছি আইসোলেটেড স্পিয়ার, বিচ্ছিন্ন গোলকের ক্ষেত্রে। বিচ্ছিন্ন গোলকের ক্ষেত্রে কী করে ক্যাপাসিট্যান্স বের করতে লাগে, তাহলে কি করব দেখো, এই যে বাইরের গোলকটা রয়েছে আমি ধরলাম কি বাইরের গোলকটা অনেক দূরে রয়েছে, তো অনেক যদি দূরে থাকে তাহলে R2 যে মান R2 তার মান কত হবে, তার মান হবে অসীম। তাহলে R2 টেন্ডস টু ইনফিনিটি, R2 টেন্ডস টু ইনফিনিটি। তাহলে শুধুমাত্র আমার হাতে কি রয়েছে R1, এই R1 দিয়ে আমাকে কাজ করতে হবে। তো কি করতে হবে দেখো, এখানে ক্যাপাসিট্যান্সের মান কত এত, এইখানে R2 মান যদি ইনফিনিটিভ হয় তাহলে কি হবে দেখো, এখানে যদি R2 মান ইনফিনিটি হয় তবে কি হবে, এখানে লিখলাম 4πε0 R1 R2 বাই শুধু R2 কেন, কারণ R2 মান ইনফিনিটি আর R1 এর মান কত, R1 একটা নির্দিষ্ট মান আছে, তো R2 মান যেহেতু অসীম তাই R2 মান R1 এর থেকে অনেক অনেক বেশি, তার মানে R2 মান R1 এর থেকে অনেক অনেক বেশি হওয়ার জন্য আমি R1কে নেগলেক্ট করতে পারি, আর তার জন্য আমার মান বের হচ্ছে কত এত। তো R2 ক্যান্সেল হয়ে গেল, তো এখানে মান কত বেরোলো 4πε0 R1, 4πε0 R1। ওকে, তো এখানে ক্যাপাসিট্যান্সের মান তো বেরিয়ে গেল। এইবার দেখো আমাকে যদি বের করতে বলে যে বিচ্ছিন্ন যে গোলকটা রয়েছে তার ভি এর মান কত, মানে তার যে পোটেনশিয়াল বা বিভব তার মান কত। তো এই যে বিচ্ছিন্ন গোলকটা, এই বিচ্ছিন্ন গোলকের পোটেনশিয়ালের মান কত হবে, আমরা জানি ভি ইকুয়াল টু কত বেরোয়, ভি ইকুয়াল টু হচ্ছে Q/C, ভি ইকুয়াল টু কত Q/C। তো আমি লিখলাম কিউ, সি এর মান কত 4πε0 R1। এবার দেখো আমরা যখন স্থির তড়িৎ পড়েছিলাম একদম ফার্স্টের দিকে পড়েছিলাম, তখন কোনো একটা গোলকের ক্ষেত্রে যে পোটেনশিয়াল সেটা কীভাবে বের করেছিলাম বা তার যে মান বের করেছিলাম সেটা কত হয়েছিল, সেটা কিন্তু এতই ছিল। সেটাই আমরা এখন এইভাবে বের করলাম যে R2 মান ইনফিনিটিভ, এইভাবে করে এটার মান বের করলাম। আগে যে মানটা ছিল সেটা কিন্তু এটাই ছিল কোনো একটা গোলকের ক্ষেত্রে পোটেনশিয়ালের মান। ঠিক আছে, এটা গেল। এইবার এই গোলক থেকে, এবার মন দিয়ে শোনো, এই গোলকের যে আমি জিনিসটা দেখালাম, এই গোলক থেকেই আমি বের করব যে সমান্তরাল পাতধারকের ধারকত্ব কত। এই গোলক থেকেই সেটা বের করব। কী করে বের করবো দেখো, সমান্তরাল পাতধারকের ধারকত্ব কী করে বের করব, এই গোলক থেকেই বের করব। তাহলে মন দিয়ে দেখো, এইখানে কি করতে লাগবে, এইখানে R1 আর R2 দুটোর মানই বেশি করতে লাগবে বা বেশি হতে হবে। তার মানে এখানে R1 এর মানও বেশি আবার R2 মানও বেশি, কিন্তু এদের দুটোর মধ্যে যে ডিফারেন্স, মানে এদের দুটোর মধ্যে যে দূরত্ব অর্থাৎ R2 - R1, সেইটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো সেটার মান আমি ধরলাম R2 - R1 = D, স্মল ডি। তো এবার খেয়াল করে দেখো, এই যে স্মল ডিটা সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে, সমান্তরাল পাতধারকের আমার একটা ভিডিও আছে, তোমরা আই বাটনে ক্লিক করলে পরে পেয়ে যাবে। তো সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে দুটি পাতের মধ্যে যে ডিফারেন্স বা দুটো পাতের মধ্যে যে ডিস্টেন্স সেটাও কিন্তু স্মল ডি। তো ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে একটা পাত থেকে আরেকটা পাতের দূরত্ব। তো এখানেও তাই হচ্ছে, R2 - R1 কত = D, বোঝা গেছে। এবং R2 আর R1 এর মান কিন্তু বেশি, এই যে ডি এর মানের থেকে কিন্তু R1 আর R2 মান অনেক বেশি, বোঝা গেল। এইবার কি করব দেখো, এইবার এখানে সি লিখলাম, সি = এই ইকুয়েশনটা সবসময় আমাকে কাজে লাগাতেই হবে। কী করে বের করবো দেখো, 4πε0 লিখলাম। এই যে R1 আর R2 রয়েছে, R1 আর R2 মান বেশি হওয়ার জন্য আমরা ধরতে পারি যে R1 আর R2 মান প্রায় সমান এবং তার মানটা ক্যাপিটাল আর এর সঙ্গে সেম। যেহেতু R1 R2 মান অনেক বেশি এবং ডি এর মান অনেক কম,
তাই আমরা ধরতে পারি যে R1 আর R2 মান সমান, আর সেই মানটা ক্যাপিটাল আর এর সঙ্গে সমান। তার মানে আমি কি করতে পারি, R1 আর R2 কে আর স্কোয়ার লিখতে পারি, আর স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। আর নিচের যে R2 মাইনাস R1 সেটা কত, স্মল ডি, তো স্মল ডি লিখলাম, হয়ে গেল। এবার দেখো 4 পাই আর স্কোয়ার মানে কি, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলকে আমরা কি লিখবো, আলফা দিয়ে, বা এ দিয়েও লিখতে পারি, ক্যাপিটাল এ দিয়ে। তো আলফা ইন্টু এপসাইলন নট বাই স্মল ডি। এইটাই হচ্ছে সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে ধারকত্ব, যখন দুটো মাধ্যমের মধ্যে, মানে দুটো প্লেটের মধ্যে যে মাধ্যমটা রয়েছে সেটা হচ্ছে একটা বায়ু। যদি বায়ু না হয় অন্য কোনো মাধ্যম হতো, তাহলে কি লিখতাম, আলফা কে এপসাইলন নট বাই ডি। বুঝে গেল? তো এটা ডিফারেন্স একটু বায়ু মাধ্যম অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে। তো এই গেল গোলীয় ধারকের ক্ষেত্রে ধারকত্ব। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এরপরেও কিন্তু আছে, এরপরেও আছে যে 3টে গোলক থাকলে কি হয়, একটা গোলকের যদি আমি ভূমির সঙ্গে সংযোগ করে দিতে হবে কি হয়, সেটা অন্য দিন করাবো, অন্য কোনো ভিডিওতে করাবো। তো তোমরা এই ভিডিওর পরে জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট বক্সে জানাও যে কোথায় কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আর প্লিজ শেয়ার করো, লাইক করো। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ।